সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের বিভিন্ন রকমের সবজির চারা দিয়ে সহযোগিতা করে আসছি। আমার সামনে যেই বাগানটা দেখছেন, এইটা হলো পেঁপের বাগান। আমরা পেঁপের চারাও সারা দেশেই সরবরাহ করে থাকি। প্রিয় বন্ধুগণ, যারা পেঁপে চাষ করছেন বা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করছেন কিংবা বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করছেন, তাদের উদ্দেশ্য বলবো, আসলে আপনারা যখন রোপণ করবেন অবশ্যই কোন চারাটা রোপণ করছেন সঠিক পদ্ধতি অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। আপনি দেখেন, সঠিক পদ্ধতিতে যদি চারা রোপণ করেন, আপনি অন্তত পেঁপে চারা চাষে লস খাবেন না, লস হবে না। প্রিয় বন্ধুগণ, আপনি সঠিক পদ্ধতিটা অবলম্বন যদি না করেন, অসংখ্য লোকজন আছে যারা শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বন না করার কারণে বাগানে লস করতেছেন। আমরা অনেক সময় বলে থাকি যে আপনি পেঁপের চারা রোপণ করবেন যখন কতটুকু দূরত্বে রোপণ করবেন। সাধারণত বলে থাকি 6 ফিট স্কোয়ার, 4 হাত স্কোয়ার হিসেবে আপনারা চারা রোপণ করবেন। এবং অবশ্যই এই যে মাঝখানে যে গ্যাপটা থাকে, আপনার লাইন থেকে লাইন যে 6 ফুট দিলেন, মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপে অবশ্যই সর্বনিম্ন হলেও 12 ইঞ্চি, মানে 1 ফিটের একটা ড্রেন রাখতে হবে পানি বের হয়ে যাওয়ার জন্য বা পানি দেওয়ার জন্য। যদি ঘন বর্ষণ হয় তাহলে যেন ওই ড্রেনটা দিয়ে পানিটা বের হয়ে যায়। এবং যদি প্রখর খরা হয় তাহলে অবশ্যই আপনাকে 3 থেকে 4 দিন পর পর অল্প করে ওই ড্রেনের মধ্যে পানি দিতে হবে। পানি নিষ্কাশন এবং আপনি যদি নিষ্কাশন না হয়, ভারী বর্ষণ যদি হয়, আপনি দেখেন যদি ড্রেনেজ ব্যবস্থা না থাকে তাহলে দেখবেন যে মাটিটা যে থাকে এটা সব সময়ের জন্যই ভেজা থাকবে। এবং এর ভিতরে যদি প্রচুর পানি থাকে, গাছের শিকড় পচে যাবে। আপনি যাই ব্যবহার করেন না কেন, যে কোনো ওষুধই দেন না কেন, গাছ বাঁচানো অনেক সময় দুষ্কর হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এই জন্য চাষের পূর্বে আপনাকে পরিকল্পনাটা নিতে হবে যে আমার জমিটা প্রস্তুত করতে হবে সঠিকভাবে। এবং সঠিক নিয়ম মেনে যদি কেউ চাষাবাদ করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলন ওই বাগান থেকে পাবেন। কয়েকদিন আগে আমাকে ফরিদপুরের এক ভাই বেশ কিছু বাগানের ছবি দিয়েছে। উনি প্রায় 30,000-এর উপরে চারা রোপণ করেছে এবং প্রত্যেকটা গাছে ফলের সাইজ প্রায় 250 থেকে 300 গ্রাম, 400 গ্রাম হয়ে গেছে। এবং ভরপুর হলো পেঁপে তার বাগানে। সমস্যা হলো টানা 15 দিন, 20 দিন হলো বৃষ্টি হয়েছে। তার জমি সমতল, পাশের জমিটা নিচু। সে ভেবেছিল যে ড্রেনেজ ব্যবস্থা যদি না থাকে তাতে আমার কোনো অসুবিধা হবে না, পানি নিষ্কাশন হয়ে যাবে জমি থেকে আস্তে আস্তে, তা আমার জমি হয়তো ঠিক থাকবে। কিন্তু উনি জমিটা চাষ করেনি, মাদা করে করে জমিতে হলো চারা রোপণ করেছিল। মানে একটু সাশ্রয় করতে গিয়ে জমি চাষ করতে সময় লাগে, মাদা করে রাখছে সে 20 দিন আগে, বা ফাঁকা জমিটা চাষ করতে চাইনি, ভাবছে যে মাদা করে ওইখানে জৈব সারটা দিয়ে বা যা প্রয়োজনীয় জৈব সার, রাসায়নিক সার, কীটনাশক বা দানাদার বীজ এইগুলো ব্যবহার করে উনি ওইখানে চারা রোপণ করবে। চারা রোপণ করছে, গাছও ভালো হয়েছে। কিন্তু ঘন বৃষ্টিতে এই যে মাদার যে মাটিটা জৈব সার থাকার কারণে এটা বেশি নরম হয়ে গেছে এবং এই পানিটা বের হয়ে যেতে পারেনি। এই মাদার ভিতরে যে পানিটা ছিল এই পানিটা বের হতে পারেনি, জন্য তার টোটাল বাগান নষ্ট হয়ে গেছে। সে গত পরশু এসে বা উনি হলো শাহি জাতের চারা নিয়ে গেছে তার পাশে লাগানোর জন্য, দেশি জাত। উনি ভাবছে যে হাইব্রিড গুলা মনে হয় বৃষ্টি সহনশীল না, শাহি জাত হয়তো সহনশীল হবে, এই জন্য সে দেশি জাত নিয়ে গেছে, সেখানে রোপণ করবে। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আমি বারবার বলবো যে যদি পেঁপে চাষ করেন বা যে কোনো সবজি চাষ করেন, বর্ষার মৌসুমে করলে অবশ্যই আপনাকে পরিকল্পিতভাবে করতে হবে, বেড করে করতে হবে এবং মাঝখানে ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে যাতে আপনার পানিতে চারা নষ্ট না হয়। এই যে গাছটা পানিতে নষ্ট হয়ে গেছে,
ওনার অলরেডি একটা গাছ প্রতি প্রায় 250-300 টাকার মতো খরচ হয়ে গেছে। এই সময় গাছ নষ্ট হয়ে গেল। তো উনি বিশাল বড় অঙ্কের একটা লসের সম্মুখীন হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, উনি চারা রোপণের আগে যদি আমার সাথে যোগাযোগ হতো তাহলে অবশ্যই আমি তাকে পরামর্শ দিতাম যে যাতে এইভাবে সে বাগান না করে। হয়তো পরামর্শ বা তাকে যদি বুঝাতে পারতাম, অবশ্যই কিছুটা হলেও সে উপকৃত হতো, বা আমিও নিজে স্যাটিসফাইড থাকতাম যে ওনাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি, আমার কথা উনি কিছুটা হলেও মেনেছে। এই যে লক্ষ লক্ষ টাকা উনি লস করে বসে আছেন। যাই হোক প্রিয় বন্ধুগণ, আপনারা যারা পেঁপে চাষ করবেন ভাবছেন, তারা নতুন করে এই ধরনের ভুলগুলো করবেন না। প্রিয় বন্ধুগণ, অনেক কথা হলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।